আমি দ্বিতীয়বারের মতো মা হব, এটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সত্যি বলতে আমি একটুও খুশি হইনি। প্রথমেই আমার মাথায় যে চিন্তাটা এসেছে, এখন আমার রিমিশার কি হবে, রিমিশার আমি কিভাবে টেক কেয়ার করব। রিমিশা যে স্পেশাল স্কুলটায় পড়তো সেটা আমার বাসা থেকে অনেক দূরে ছিল। তাছাড়া আমার বাসাটাও ছিল 6 তলায়। প্রতিদিন রিমিশাকে নিয়ে উঠানামা, তাছাড়া এত দূর রিক্সায় করে যাতায়াত প্রেগনেন্সিতে কখনোই সম্ভব না। অনেক কিছু ভেবেচিন্তে ডিসিশন নিলাম এই বাচ্চাটা আমি রাখবো না। আর আমার এই ডিসিশনে রিমিশার আব্বু কিছু বলেনি, কারণ সেও অনেক চিন্তায় পড়ে গিয়েছিল। তবে একটা ডিসিশন নিতে হলে অবশ্যই একটু ভেবেচিন্তে নিতে হয়। আমি সারা রাত ভাবলাম, ভেবে দেখলাম এই বাচ্চাটা তো কোনো দোষ করেনি, আল্লাহ নিশ্চয়ই কোনো কিছু ভেবেচিন্তে আমাকে দিয়েছে। কত মানুষ আছে বাচ্চার জন্য কত কান্নাকাটি করে, আর আমি আল্লাহর কাছে না চাইতেই আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। কেন আমি এই বাচ্চাটাকে মারতে যাব? আল্লাহ যেহেতু দিয়েছে কোনো কিছু ভেবেচিন্তেই দিয়েছে। আর আমার রিমিশাকে আল্লাহই দেখবে। আল্লাহর উপর ভরসা করে আমি বাচ্চাটা জন্ম দেওয়ার জন্য ডিসিশন নিলাম। আমার কনফিডেন্স দেখে রিমিশার আব্বু অনেক খুশি হয়েছিল। তার প্রথম কথাটাই ছিল, দেখো উর্মি, আমাদের এবার একটা ছেলে হবে। তবে মনে মনে আমি অনেক ভয় পাচ্ছিলাম, যদি এটাও রিমিশার মতো হয়, ও যদি আমাকে মা বলে না ডাকে। আমার প্রেগনেন্সির 4 মাসের সময় আমি প্রথমবার আল্ট্রাসোনোগ্রাম করি। ডক্টরকে অনেক ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিলাম আমার কি হবে। ডক্টর বলেছিল তেমন একটা বোঝা যায় না, তবে হয়তোবা ছেলে হতে পারে। রিমিশা পেটে থাকতে যখন বলেছিল মেয়ে হবে, আমি যেমনটা খুশি হয়েছিলাম, ছেলে হবে শুনে আমি তেমনটা খুশি হতে পারিনি। কেন জানি তেমন একটা টান ফিল হতো না। তবে যখন প্রথমবার সিয়াম পেটের মধ্যে নড়াচড়া করে, তখন কেন জানি আমার ওর প্রতি অনেক বেশি টান চলে আসে। আর এই টানটা আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যায়। রিমিশার জন্য যেরকম অনুভূত হতো, সেম সিয়ামের জন্য ঠিক ওরকমই অনুভূত হতো। আমি আবার আগের মতো প্রেগনেন্সি জার্নিটাকে এনজয় করতে শুরু করছিলাম। 6 মাসের সময় আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর আমাকে অনেকগুলো টেস্ট দেয়, আর টেস্টেই ধরা পড়ে আমার প্রেগনেন্সি ডায়াবেটিস। আর এ কারণে অল্প কাজ করলেই আমি অনেক হাঁপিয়ে যেতাম, বুকটা অনেক ধরফর করত, একটু পরপরই গলা শুকিয়ে যেত। ডক্টর আমাকে জিজ্ঞেস করে আপনি ডায়েট কন্ট্রোল করতে পারবেন নাকি ইনসুলিন নেবেন। আমি ডক্টরকে বলে দিই আমি ইনসুলিন নিতে রাজি না, আমি ডায়েট করব। কারণ ডায়েটে আমি এমনিতেই অভ্যস্ত। তবে ডক্টর বলেছিল খেয়াল রাখতে যাতে বাচ্চার ওজনে কোনো সমস্যা না হয়। বাসায় এসে আমি অনেক বড় একটা ডায়েট রুটিন বানাই, আর সেই ডায়েট রুটিন অনুযায়ী আমি চলতে থাকি। এই সময়টাতে যে আমার কত কিছু খাওয়ার ক্রেভিংস হতো সেটা একমাত্র আমিই জানি। তবে সবকিছুই আমি বিসর্জন দিয়েছিলাম। স্যাক্রিফাইস শুধু কিন্তু আমি করিনি, রিমিশাও করেছে। যেই রিমিশা আমার কোল ছাড়া কখনোই সিঁড়ি দিয়ে নামতে চাইতো না, অনেক বেশি ভয় পাইতো, সেই রিমিশা একা একা সিঁড়ি দিয়ে নামা শিখে গিয়েছিল। যাকে কোলে নিয়ে নিয়ে আমার রান্না করতে হতো, সেই মেয়ে আমি রান্না করার সময় আমার পাশে এসে চুপচাপ বসে থাকতো। আমার পেটের ভিতরে ঢুকে না ঘুমালে যার ঘুম হতো না, সেই মেয়েটা রাতে আমার কাছ থেকে অনেক দূরে যেয়ে ঘুমাতো। সত্যি কথা অনেক বেশি কষ্ট হতো যখন মেয়েটাকে আমি এই অবস্থায় দেখতাম। অনেক রাতে ওকে আমি আমার কাছে টেনে নিয়ে আসতাম, ও আবার আমার কাছ থেকে দূরে গিয়ে ঘুমাতো। সবকিছু খুব ভালোই চলছিল। হঠাৎ করে আমার 8 মাসের সময় আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায়। 3 দিন হসপিটালে ভর্তি থাকার পর আমার আম্মু না ফেরার দেশে চলে যায়। এই সময়টাতে আমার ইচ্ছে করছিল মাটিতে গড়াগড়ি দিয়ে 2 হাত পা ছোড়াছুড়ি করে জোরে চিৎকার দিয়ে কান্না করি, কিন্তু একমাত্র পেটের সন্তানটার কথা চিন্তা করে আমি বোবার মতো শুধু চোখের পানি ফেলেছি। আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম, আমার সামনেই আমার মার লাশটা অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছিল। আমি আস্তে করে পর্দাটা লাগিয়ে দিয়ে চুপচাপ চোখের পানি ফেলেছি। অনেক চেষ্টা করতাম মার মৃত্যুটাকে ভুলে থাকার, কিন্তু মার মৃত্যু কি কখনো ভুলে থাকা যায়? রাত হলেই মনে হতো মা আমার পেটে হাত বুলিয়ে দিচ্ছে। আমার আম্মুর 40 দিন মিলাদের জন্য অনেক আয়োজন চলছিল। ঠিক সেই দিনই বিকাল 3টার দিকে আমার ব্যথা শুরু হয়। রিমিশার আব্বুকে ফোন দেওয়ার পর রিমিশার আব্বু সাথে সাথেই বাসায় চলে আসে। সন্ধ্যা 6টা হতে হতে ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। আমাকে হসপিটালে ভর্তি করা হয়। মার 40টা সেদিন আর করা হয়নি। সব আয়োজন বন্ধ করে দিয়ে মানুষ আমাকে নিয়ে ছুটোছুটি শুরু করলো। হসপিটালে ভর্তি হওয়ার পর এক টুকরো দোজক দেখেছি আমি এই পৃথিবীর বুকেই। এত পরিমাণ ব্যথা বেড়ে গিয়েছিল, আমি আর কিছুই দেখছিলাম না, সবকিছু অন্ধকার মনে হচ্ছিল। কি যে অসহ্য ব্যথা! আমি হসপিটালের মেঝেতে গড়াগড়ি দিয়ে চিৎকার করে কান্না করেছি। ডক্টরের পা ধরে বলেছি আমাকে সিজারের রুমে নিয়ে যান, আমি আর বাঁচতেছি না। ডেলিভারির ওয়েটিং রুমটায় ছোট্ট একটা জানালা দিয়ে সবার হাজবেন্ড একটু একটু করে এসে দেখে যেত। রিমিশার আব্বুও আমাকে একটু দেখার জন্য এসেছিল। তাকে দেখে আমি হাউমাউ করে কান্না করে দেই। সে কোনো কিছু চিন্তা না করেই রুমের ভিতরে ঢুকে যায়।
তাকে দেখে আমি জড়িয়ে ধরে বলি, আমার আর সম্ভব না, আমি মনে হয় মারা যাব। আমি মারা গেলে আমার রিমিশাকে দেখে রাখো। রিমিশার আব্বুও তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, সেও কান্নাকাটি শুরু করে দেয়। ডক্টরের কাছে গিয়ে সব পেপারস রেডি করে আসে আমার সিজার করানোর জন্য। তবে ডক্টররা অনেক বেশি ভালো ছিল, তারা আমাকে আরো 2 ঘন্টা অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ রাত 3টা বাজে আমার সিয়াম আমার কোল আলো করে চলে আসে। ডায়েট করার কারণে কিন্তু আমার সিয়ামের ওজনে কোনো সমস্যা হয়নি। মাশাল্লাহ 3 কেজি 600 গ্রাম ওজনের একটা স্বাস্থ্যবান পুরুষ হয়েছে। ও জন্মের পর যখন ডাক্তার ওকে আমার বুকে দেয়, আমি সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মা হারানোর কষ্ট, রিমিশার কষ্ট, ডেলিভারি পেইনের কষ্ট, আমার শুধু ওকেই দেখতে ইচ্ছে করছিল। রিমিশা হওয়ার পর মা হয়েছি আমি ঠিকই, কিন্তু পূর্ণরূপে মা হিসেবে জন্ম দিয়েছে সিয়াম আমাকে। ওই প্রথম আমাকে মা ডাক শোনার সৌভাগ্য দেয়। ঠিক 5 বছর আগে এই দিনটাতেই সিয়াম আমার ঘরে আনন্দের বন্যা নিয়ে আসে। আজকে আমার সিয়ামের জন্মদিন। আপনারা সবাই সিয়ামের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।